গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো রোববার আর এখন সকাল 10টা বাজে। 10টা বাজতে এখনও 10 মিনিট বাকি, 9টা 50 বাজে এখন। তা আমি এখন পুজো দিচ্ছি, পুজো হয়ে এসছে, তো ভাবলাম ব্লগটা শুরু করা যাক। আর ঠাকুর ঘরে এসছি, তাও ঘন্টাখানেক হয়ে গেছে। আজকে ঠাকুরকে দুবার ভোগ দেওয়া হয়েছে এই 1 ঘন্টার মধ্যে। একবার রাধা মাধবকে ঘুম থেকে তুলে জল আর নকুলদানা দেয়া হয়েছে ভোগে, তারপর আবার স্নান করিয়ে এই চন্দন দিয়ে সাজিয়ে তারপরে ঠাকুরের ভোগে আম আর কলা দিলাম। আজকে ফুল তুলসী ছাড়া আমাকে পুজো দিতে হয়েছে। ফুল তুলসী যা ছিল সব নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে ফুল তুলসী দুদিনের বেশি ভালোই থাকে না। অনেকগুলো ফুল নষ্ট হয়ে গেছে, তুলসী পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তারপর ওখান থেকে বেছে বেছে শুকনো তুলসী পাতা দিয়ে পুজো করতে হয়েছে, কারণ তুলসী পাতা ছাড়া তো আর পুজো হয় না। তো ওই যে আর কি ওই শুটকো মুটকো যা ছিল তাই দিয়ে পুজো করলাম। আর ফুল নেই, আমার বরের কাছে ফোন করলাম, তো ও আবার দোকানে চলে গেছে। তো বললাম বাজার হাট না করে দিয়ে তুমি আজকে আবার দোকানে চলে গেলে। তো ও থাকলে তাহলে ফুলটা নিয়ে আসতো। তো কৃপা পরে ফুলের ব্যবস্থা করবে, দুপুরবেলা তো আবার পুজো দেওয়া হবে, তখন কৃপা বাজার থেকে ফুল তুলসী নিয়ে আসবে। আজকে তো একাদশী, তো একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছিটতে নেই। বাড়িতে তো অনেক তুলসী গাছ রয়েছে, কিন্তু একাদশীর দিন তো তুলসী পাতা তুলবো না। তো আমি এখন বাইরে আসলাম, ওই 2-4টে ছোটো ছোটো টগর ফুল হয়েছে ওই গাছে, তো সেগুলোই এখন গোবিন্দের চরণে দেবো। গোবিন্দের চরণে ফুল না দিলে ভালো লাগে না। সকালবেলা যদি গোবিন্দের চরণে ফুল তুলসী না দিতে পারি তাহলে মনটা বড্ড খচখচ করবে। তা সেই জন্যই ভাবলাম গাছ থেকে দুটো ফুল নিয়ে গোবিন্দর চরণে দেই। নাই মামার থেকে কানা মামা তো ভালো। দুটো টগর ফুল এনে রাধা গোবিন্দ আর গোপালের চরণে দিলাম, কারণ আমার প্রতিদিনের অভ্যেস তো ঠাকুরের পায়ে ভোরবেলা ফুল দেয়া। তো এখন যদি আমি ফুলটা না দিতে পারতাম তাহলে আমার মনটা বড্ড খারাপ লাগতো। আর এই দুটো হলো উত্তরীয়। আমাদের বাড়িতে যারা নতুন ভাড়া এসছে ওরা বেশ ঠাকুর ভক্ত। ঠাকুরের যে গানের অনুষ্ঠান হয় সেখানে যারা কীর্তন করে ভদ্রলোক সেখানে খোল বাজায়, সেজন্য না উনি প্রচুর এই উত্তরীয়, তারপরে ধুতি আর হলো গামছা এই ধরনের গিফট পেয়ে থাকে। ওই যেখানে কীর্তন করে সেখান থেকে এইসব জিনিস প্রচুর পেয়ে থাকে। তো আমাকে নিজে থেকেই বলল যে আমার কাছে অনেকগুলো উত্তরীয় রয়েছে, রাধা গোবিন্দকে আমি দুটো উত্তরীয় দেবো, তুমি একটু পরিয়ে দিও। গতকালকে এই দুটো আমাকে দেয়া হয়েছিল, তো গতকালকে আর পরানো হয়নি। আজকেই দেখো একটু আগে আবার এসে আমাকে মনে করিয়ে দিচ্ছে, বলে দিদি রাধা গোবিন্দকে উত্তরীয়টা তো পরালে না। ওনারা কিন্তু ডাইনিং রুমেই বসে আছে, আমার ঠাকুরঘরের সামনেই বসে আছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঠাকুরঘরের সামনে বসে আছে। আমি যখন উত্তরীয় পড়াচ্ছিলাম তখন আবার জোকার দিল। বেশ কিছুক্ষণ সময় তাদের সাথে গল্প হলো। ওনাদের সাথে আমি যখন গল্প করছিলাম তখন কিছু সবজি কেটে নিলাম। আজকে একাদশী, তো আমার হাজব্যান্ডের জন্য ওটসের খিচুড়ি রান্না করব। তো দেখো কিছু সবজি কেটে নিয়েছি, পটল, কাঁকরোল, তারপরে টমেটো, বেগুন, এই দিয়ে ওটসের খিচুড়ি রান্না করে রাখবো। আর আমি আজকে একাদশী করছি না, আজকে তো রোববার আর আগামীকাল হলো সোমবার। সোমবার দিন তো আমি ভাত খাই না, চাল ডাল জাতীয় কোনো কিছু খাই না। এবার একাদশীর পরের দিন তো পালন করতে হয়, একাদশীর পরের দিন তো চাল ডাল এগুলো মুখে দিতে হয় ভোরবেলাতে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তা যাই হোক, আগামীকাল আমি যেহেতু বাবা ভোলানাথের নামে উপোস করব, চাল ডাল মুখে দেব না, সেই জন্য আজকে আর আমি একাদশী করলাম না। কারণ একাদশী থাকার পর যদি পরের দিন পালন না করা হয়, মানে ঠাকুরের ওই চালের প্রসাদটা যদি না খাওয়া হয় তাহলে নাকি একাদশী সম্পন্ন হয় না। তো সেই জন্য আর আমার একাদশী করা হয়নি। তবে আমি আজকে নিরামিষ খাবো। আজকে আমাদের ঘরে 3 রকমের রান্না হবে।
আমার হাজব্যান্ডের জন্য এই একাদশীর ওটস, তারপর ভাজাভুজি করা হবে, আমার জন্য নিরামিষ রান্না করা হবে, আর ছেলে মেয়ের জন্য আমিষ রান্না করা হবে। বর্ষাকালে সবজি বেশি দিন ভালো থাকে না, সেই ফ্রিজে যত ভাবেই যাইভাবেই রাখি না কেন সবজি বেশি দিন ভালো থাকে না বর্ষাকালে। শীতকালে যাও বা ভালো থাকে, গরমের দিনে বর্ষাকালে সবজিগুলো ভালো থাকে না। আর টাটকা সবজির যে স্বাদ থাকে ওই ফ্রিজে রেখে শুটকো মুটকো করে এক সপ্তাহ পরে সেই সবজি খেলে পরে আরও সবজির স্বাদ থাকে না। তা যাই হোক, অতগুলো সবজির এখন আমি কী গতি করব। কালকে আমাদের বৈষ্ণব সেবার নেমন্তন্ন, দুপুরবেলা খাওয়া হবে না, রাতের বেলা তো সেইভাবে কেউ কিছু খায় না বলতে মানে রাতের বেলার দিকে তো আর অত সবজিপাতি রান্না করা হয় না, একটু সেদ্ধ ভাত করলে হয়তো হয়ে যায়, সাথে একটু ডিম ভাজা করলে হয়ে যায়। তা এই সকাল থেকে এখন কুটকুট করে শুধু এটা ওটা সবজি কেটেই যাচ্ছি। ওটসের মধ্যে তো কতগুলো সবজি দিলাম, তারপর বেগুন ভাজা করলাম, করলা ভাজা করলাম, এখনও সবজি রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ভেন্ডি, করলা, কাঁকরোল, এই হলো টমেটো, বেগুন, একটা বেগুন আজকে ভাজা করলাম, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, ওই দেখো আদা। এই সবজিগুলো আমি পরশুদিন এইখানে এইভাবেই রেখে দিয়েছি, কারণ ফ্রিজে জায়গা নেই, আমি আর রাখতে পারছি না, ফ্রিজে জায়গা নেই, সেই জন্য এগুলো এইভাবেই ব্যাগের উপরে আর কি সাজিয়ে রেখে দিয়েছিলাম। এই ব্যাগটার উপরে বাকি সবজিগুলো ছিল। আর এই যে এখানে রয়েছে চিচিঙ্গা, এই চিচিঙ্গাগুলো তো আগের, এগুলো আমার আজকে খাওয়া উচিত ছিল, কিন্তু কি করব, এই যে কতগুলো সবজি এনে রেখে দিয়েছে। টমেটো রয়েছে ফ্রিজে এখনও, তো আজকে তো টমেটোর ঝোল করলাম, ওই ফ্রিজে আগের যে টমেটো রয়েছে সেখান থেকেই টমেটো বের করে টমেটোর ঝোল করছি। এখনও ওখানে 3-4টে টমেটো রয়েছে, তো এইগুলো এখন আবার সাজিয়ে গুছিয়ে রাখি, পরশুদিন ভোরবেলা বের হয়ে যাবো। পরশুদিন তো কোনো রান্না বান্না হবে না। কালকে হলো গিয়ে সোমবার, কালকে নিরামিষ, আমি খাবো না, মানে আমি তো সাবু ঠাবু এসব খাই, তো এত সবজি কে খাবে। আমার মানে এই সবজির চিন্তা এখন আর ঘুম হচ্ছে না এই দুদিন ধরে। আমি এখন ওই শয়ন স্বপনে শুধু ভাবছি সবজিগুলো কী গতি করব। আর সংসারে কোনো কিছু যদি একটু নষ্ট হয় আমার খুব মন খারাপ লাগে। সে চাল হোক, ডাল হোক, সবজি হোক, আমার ঘরের যে কোনো জিনিসপত্রই হোক না কেন, একটু কিছু যদি নষ্ট হয় আমার খুব মন খারাপ হয়। গত পরশুদিন আমার হাজব্যান্ড বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছিল। পরশুদিন আমার রান্না হয়ে যাওয়ার পরে সবজিগুলো বাড়িতে আসলো, তো সেই জন্য পরশুদিন কোনো সবজি রান্না করা হয়নি। আর গতকালকে ছিল শনিবার, গতকাল শনিবার দুপুরবেলাতে আমাদের আবার বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল, তো সেখানে আমরা সবাই গিয়েছিলাম। সরি, আমি যাইনি, আমি যেতে পারিনি। আমি আবার গতকালকে না ওই পেছনের দিকে যে কলতলা রয়েছে সেখানে শ্যাওলা পরিষ্কার করলাম, তারপরে যেখানে এই টব রয়েছে মানে ফুল গাছগুলো রয়েছে সেই জায়গার শ্যাওলা পরিষ্কার করলাম। তো এই সমস্ত কাজ করার পরে আমার এত গা হাত পা ব্যথা করছিল, আমার আর দুপুরবেলা ওই ঠাকুরের অনুষ্ঠানে যেতে ইচ্ছে করছিল না। খুব ইচ্ছে করছিল প্রসাদ খেতে, কিন্তু শরীর আর দিচ্ছিল না। যাই হোক, গতকালকেও সেরকম কিছু সবজিপাতি রান্না করা হয়নি। আজকে হলো একাদশী, আবার আগামীকাল সোমবার হলো বাবা ভোলানাথের উপোস। তো এই সবজিগুলো আনার কোনো দরকার ছিল না। তাছাড়া বাড়িতে লাউ শাক ছিল, চিচিঙ্গা, টমেটো এগুলো ছিল। আমরা পরশুদিন ভোরবেলা ঘুরতে যাচ্ছি, পরশুদিন ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। তার আগে এই সবজিগুলোর আমার গতি করে রাখতে হবে, হয়তো ঘুরে এসে দেখব সবজিগুলো শুকিয়ে আছে। আমি একদিনে আর কত কি রান্না করব। আমি অনেকগুলো লাউ পাতা ধুয়ে রেখেছিলাম, পাশের বাড়ি থেকে লাউ শাক দিয়েছিল, সেই লাউ শাক তো খেয়ে শেষই করতে পারছি না। এই দেখো, এখানে কিন্তু অনেকগুলো লাউ পাতা রয়েছে, এগুলো আমি ধুয়ে সেদ্ধ করে রেখেছি। আজকে লাউ পাতা বাটা করব। তো ফ্রাই প্যানে কালো জিরে দিলাম, তারপরে রসুন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর এই সেদ্ধ করা লাউ পাতা একটু হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ব্লেন্ড করে নেব। এই লাউ পাতা বাটা, পটল বাটা, তারপরে বরবটি বাটা, শিম বাটা, এগুলো আমার মা খুব ভালো বানায়। আমার মা ভীষণ ভালো বানাতে পারে এগুলো, তবে আমি বাটাবুটি অতটা ভালো পারি না, যেহেতু এগুলো আমার সেরকম একটা করাই হয় না। তোমরা আমার ব্লগে খেয়াল করে দেখবে, আমি কিন্তু সেরকম একটা ভর্তা বানাই না, ওই জন্য আমার হাতের ভর্তা কিন্তু সেরকম একটা টেস্টিও হয় না, যেহেতু সেরকম একটা বানানোও হয় না, প্র্যাকটিসও হয় না। তাও আজকে এই বাটাটা করছি আমার ছেলে মেয়ের জন্য, ওরা ভীষণ পছন্দ করে এই ধরনের এই ভর্তা বাটা খেতে।
তো এগুলো তো আমার মা খুব ভালো বানায়, সব সময় আমার মায়ের কথা বলবে। আজকেও আমার ছেলে মেয়ে এই লাউ পাতা বাটা খেয়ে বলল, মা দিদার হাতেরটা বেশি টেস্টি হয়, তুমি দিদার মতো বানাতে পারোনি। এই হলো লাউ পাতা বাটা, এটা হলো টমেটোর চাটনি, অনেকটা টমেটো আনা হয়েছে বললাম না, তো সেই জন্য এই টমেটোর চাটনিটা করা হলো। এই হলো টমেটোর ঝোল বা টমেটোর স্যুপ। হ্যাঁ, টমেটোর ঝোল না বললে টমেটোর স্যুপটা বললে শুনতে ভালো লাগে। আর এই হলো পটল ভাজা, আর এখানে আছে ওটসের খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা। করলা ভাজা আমার জন্যও রাখা আছে, আর দুধটাও গরম করে রাখলাম। এইটুকু রান্না করতে আমার 3.5 ঘন্টা সময় লাগলো। 3.5 ঘন্টা সময় ধরে আমি শুধু এই রান্নাঘর আর এই ডাইনিং রুমের মধ্যে আর কোনো কাজকর্ম কিচ্ছু করিনি। তো একটা একটা করে যেহেতু আইটেম আমাকে রান্না করে নামাতে হয়েছে, তারপর কোনো কিছুই কাটাকুটি করা ছিল না, রান্না করতে করতে সবজিগুলো গোছানো হয়েছে, সেই করতে আমার 3.5 ঘন্টা সময়। 10টার সময় আমি রান্নাঘরে আসলাম, ব্লগটা শুরু করলাম, তার একটু পরেই তো 10টার সময় রান্নাঘরে আসলাম। 10টা তখন 5:10 হয়তো বাজে। তো আসার পরে তারপর ওরা এসেছিলো, তো ওদের সাথে কথা বলতে বলতে আমি সবজিগুলো কাটছিলাম, সেই জন্য হয়তো সবজিগুলো কাটতে আমার একটু সময়টা বেশি লাগতে পারে, কারণ কারোর সাথে কথা বলে কাজ করতে গেলে একটু কিন্তু কাজে পিছিয়ে পড়তে হয়। হয়তো কাজ করতে ভালো লাগে কিন্তু একটু পিছিয়ে পড়তে হয়। তা যাই হোক, একটা একটা করে এই আইটেম রান্না করে নামালাম। তাই এই করতে আমার পুরো পাক্কা 3.5 ঘন্টা সময় লাগলো। আর অন্যান্য দিন আমি রান্না বসিয়ে দিয়ে কত কাজ করি তোমরা তো দেখো, রান্না বসিয়ে দিয়ে কুটকুট এটা ওটা করতেই থাকে, কিন্তু আজকে সেরকম কিছু রান্নাও করিনি, অথচ 3.5 ঘন্টা সময় ধরে আমি এখানটাতে, আমি এখন অবধি ব্রেকফাস্ট করিনি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:30 বাজে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম, তারপরে রেডি হয়ে এখন বের হচ্ছি একটু হাঁটাহাঁটি করতে বাইরে। আর 4টে জলের জার দিয়ে গেল, তো এগুলো না এখন আমাকে ওই রান্নাঘরের ওইখানটাতে নিয়ে রাখতে হবে। আর এই কাজটা করতে আমার খুব কষ্ট হয়, কোমরে খুব লাগে। আর দেখো 4টে জলের জার নিতে হবে, একটা দুটো না, এই 4টে জার সরিয়ে ওখানটাতে রেখে দিলাম। আর একটা জার কাউন্টার টপের উপরে রাখলাম। ওই জারটা শেষ হয়ে গেলে তখন আবার একটা ভরা জলের জার ওইখানটাতে রাখতে হবে কাউন্টার টপের উপরে। যতদিন অ্যাকোয়াগার্ড ঠিক না হবে ততদিন এই কষ্ট চলবে। সকালের দিকে তো আমার হাঁটাহাঁটি করা হয় না, সকালের দিকে ঘুম থেকে উঠেই সংসারের কাজে কর্মে হাত দেই। মাঝে মধ্যে সুযোগ পেলে বিকেলের দিকে আমি বাইরের থেকে একটু ঘুরে আসি, হাঁটাহাঁটি করে আসি। আজকে যে করে হোক 1 ঘন্টা আমাকে হাঁটতেই হবে। বিকেলবেলা হেঁটে আসার পর শরীরটা ক্লান্ত লাগে ঠিকই, তবে রাতের বেলা ঘুমটা খুব ভালো হয়, তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, আর খুব ঝরঝরেও লাগে, মানে নিজেকে ফ্রেশ লাগে। আর যদি বাড়িতে থাকি তখন আমার নিজেকে কী যে অসুস্থ মনে হয়। মাত্র 10 মিনিট হাঁটলাম, কিন্তু আর আমার হাঁটতে ইচ্ছে করছে না। 10 মিনিট হেঁটেই কেমন হাঁপিয়ে গিয়েছে, কিন্তু আমাকে 1 ঘন্টা হাঁটতেই হবে, যে করে হোক 1 ঘন্টা হাঁটতেই হবে। কৃপাকে বললাম সন্ধে হয়ে আসলে সন্ধেবাতি দিতে, মানে আমার যদি দেরি হয় তোকে বললাম সন্ধেবাতি দিতে, আমি গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে তারপর গোপালের পুজো দেব। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, পাড়ার মধ্যে এগলি ওগলি ঘুরে বেড়াচ্ছি, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আর ছাতা ফাতা কিচ্ছু আনিনি, বৃষ্টি যদি নামে তাহলে তো হয়ে গেল, ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে। যদিও আকাশ দেখলে মনে হচ্ছে বৃষ্টি হবে না, কিন্তু বর্ষাকালে তো আবার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না। দু চোখের স্বাধীনতা পেয়ে আমি মেইন রোডেই উঠে গেলাম। এতক্ষণ পাড়ার ভিতরে হাঁটাহাঁটি করছিলাম, 10 মিনিট ধরে এখন মেইন রোডে হাঁটছি। এই গাড়টা কী যে ভালো লাগে। বন্ধুরা, আজকে হলো সোমবার, তো গতকালকে তো আর ব্লগটা শেষ করিনি, আর আজকেও সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। গতকালকে ইভিনিং ওয়াক করে আসার পরে আমার আর কথা বলতে ভালো লাগছিল না, তো সেই জন্য ব্লগটা শেষও করা হয়নি। আর আজকেও সোমবার, তারপরে বা ভোলানাথের উপোস করলাম, তো সেই জন্য আজকেও দেখছি কথা বলতে ভালো লাগছে না। যাই হোক, এই ব্লগটা শেষ করতে হবে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমরা ঘুরতে যাব, আগামীকাল তো মঙ্গলবার, তো আগামীকাল ভোর রাতে আমরা ঘুরতে যাব। আমি এই সোমবার আজকের একটা ব্লগ করেছি, সেটা তোমরা এরপর দেখতে পাবে। তো আগামীকাল আমরা ঘুরতে যাচ্ছি, দীঘাতে যাব।
আমরা তো বছরে 2-3 বার দীঘাতে ঘুরতে যাই, তো আগামীকাল ভোর রাতে দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো সেজন্যই আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো আবার হচ্ছে। আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমার হাজব্যান্ডই করেছেন। আমার হাজব্যান্ড তো মানে সবসময় শুধু এই ঘোরার প্ল্যান নিয়েই থাকে, সবার সাথে ওর এই ঘোরা নিয়েই যত কথাবার্তা হয়। আর কেউ যদি বলে যে যাব না বা সমস্যা আছে এই ধরনের যদি কিছু বলে, তো যে করে হোক তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবেই। এটা হলো গিয়ে আমার হাজব্যান্ডের আরেকটা আর কি কী বলবো, শখের কাজ বলতে পারো। শখের কাজ বলো বা নেশা বলো, ও নিজেও ঘুরতে যেতে ভালোবাসে আর অন্যকে রাজিও করাবে ঘোরার জন্য। একা ঘুরতে যেতে যায় না, ওই জন্যই আর কি একে ওকে শুধু বলবে এই দীঘা যাবে, এই পুরী যাবে, এই অমুক জায়গায় যাবে। মানে ও ওই রাস্তাঘাট দিয়ে যখন জানো হাঁটাচলা করে, বাইকে আছে, হ্যাঁ বাইক চালাচ্ছে, হয়তো পরিচিত কারোর সাথে ওর দেখা হয়েছে, ও কি বলবে জানো, ওই মাথাটা নাড়ানো ভালো আছো এই বলবে কি, এই শোনো আগামী মাসে না অমুক জায়গায় যাচ্ছি, পুরীতে যাচ্ছি, তুমি কি যাবে? বুঝতে পেরেছো? এই হলো গিয়ে ওর কথা। হ্যাঁ, মানে নিজেও ঘুরতে যেতে পছন্দ করে, প্লাস ওর সাথে যারা থাকে তাদেরকেও ঘুরতে যাওয়ার জন্য বাধ্য করে রীতিমতো। তো মাঝে মধ্যে ওর সাথে আমার এইসব কারণে অশান্তি হয়, আমি তো আবার এগুলো পছন্দ করি না। আমার কথা হলো যে যাবে আর যে যাবে না তাকে কেন ও জোর করবে? আমি তো আবার ওই ধরনের মানুষ। তো যাই হোক, আগামীকাল আমরা দীঘাতে ঘুরতে যাচ্ছি। আমার একদমই ইচ্ছে করছে না এই সংসারের কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে রেখে দুদিনের জন্য ওখানে ঘুরতে যাওয়া, এসে আবার সংসারের কাজকর্মের পাহাড় মাথার উপরে পড়বে। তো এই চাপগুলো না এখন আর নিতে পারি না, এখন আর এই চাপগুলো ভালো লাগে না। ঘুরতে যেতে অবশ্যই ভালো লাগে, তবে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে। দীঘাতে তো বহুবার গিয়েছি, বহু ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো কালকে আবার সেই একই জায়গায় যাচ্ছি, ওই একই জায়গায় কী যে দেখে, কী যে ভালো লাগে আমি জানি না। আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে ওরা ভালো বলতে পারবে। তো এই নিয়ে আমার সাথে আবার ওদের একটু অশান্তিও হয়ে গেছে। আমি যেহেতু বলেছি যাব না, আর ওরা তাই আমাকে এই উল্টোপাল্টা বলবে, কেন যাবে না তুমি, এরকম শুধু সবসময় ঘরের মধ্যেই থাকো। যাই হোক বন্ধুরা, তো এখন ব্লগটা শেষ করছি। তো আগামীকাল তোমরা আমার আরেকটা আর কি সোমবার দিনের ব্লগ দেখতে পাবে, তারপর থেকে আশা করি দীঘার ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমার সাথে তোমরাও 2 দিন দীঘা ঘুরে আসবে। এখন ব্লগটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।